চিত্তচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব ২৫। তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর অহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হল, বাহার ভাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা অহির ধারণার বাহিরে ছিল, কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের। অহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেসও করেছিল, কি বাহার ভাই, আপনি সিউর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই? বাহার তখন মুচকি হেসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি। যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসো কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি যেন তুমি খুঁটি শক্ত করে ধরো। আর আমি সক্ষম। বাহারের কথায় চুপ রইল অহি। ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসল বাহারকে। এই শেষ। এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না। আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ। আর অহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরেই খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা, কোথাও ভাঙবে সে, আবার কোথাও জোড়া লাগবে। ৬ নাই। সৌদাগর বাড়িতে মুগ্ধমুগ্ধে ভাব। সেই বাড়ির সকল সদস্য চিত্রা, তুহিনও সহ আজ সে বাড়িতে এসেছে। নওশাদের বাবা-মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারও বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন। গম্ভীর কণ্ঠে সে অহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি গি। বরচাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে। তাই এ মানুষটার কথার বিপরীতে অহি কোমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছ তা আমিও মানি। তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না। সেই সংশয় থেকেই এমন কাজ করা। অহির উত্তরে আফজাল সওদাগর তপ্ত শ্বাস ফেললেন। কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাট কাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না গি। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল, তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। ৬-৭ বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার, ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনীর আর তখনের অবনীর পার্থক্য অনেক। কিন্তু মানুষ তা আর জানল কই? অহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছ কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে অহির তাচ্ছিল্য ভাব আর বিস্তৃতি লাভ করল। খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হল, কিন্তু সে শুনাল না। যতই হোক, নওশাদ এবং তার বাবা-মা সওদাগর বাড়ির মেহমান। তাদের সামনে এমন আচরণ শোভনীয় না। নওশাদের বাবা-মা এতক্ষণ চুপি ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নওরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা। তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি। তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে। মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা-মাকে মানায়। অথচ ইতিহাসে তুমিই একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলছ। কি অদ্ভুত! বিয়েই তো করব মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা অহি দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না গি। দেখলে দেখলে তোমার ছেলের কথা শুনলে? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনেই নেও। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে। তা আর হল কই? হতাশার শ্বাস ফেলে তিনি বললেন,
এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না ঘি। এখন করণীয়? আলাদা থাকব? ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করল, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখল, একটা মেয়ের জন্য সে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার? যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে। কিছুটা সময় মন থেকে নরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না অহি। কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গেছে। আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে গু। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এল। মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল, সে কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত। তাই এমন কঠিন হওয়া। নরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ অহির বেশ ভালো লাগল। মানুষটা হয়তো উপর উপর শক্ত কিন্তু ভেতর ভেতর খুব কোমল। নরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলস যে বেশ বুদ্ধিমতী তা আর বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হল 25 দিন পরে। অহির মায়ের মতামত নেওয়া হল। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করল রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলেন না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করল। এছাড়া কিছুই না। চিত্রা আর চেরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এ বাড়িটা যে তাকে পর করেছে। পরের বাড়িতে শোক মানায় আনন্দ না। 7-0। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেয়াল ছুঁতেও যেন আঁচ করছে ভয়। কেমন পর পর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এ অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরের কিছু জামাকাপড় গুছাচ্ছিল। তন্মধ্যেই ঘরে দরজায় টোকার শব্দ, ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসব। চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, আয়ু। চিত্রা আসল। ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসল। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতেই হাত পা তার কাঁপছে। তবু সে বলল, কেমন আছে আপা? যেমন চেয়েছিলি। বড় আপার কাট কাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠধ্বনি বার জড়িয়ে এলো, তবু সে ক্ষীণ স্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবী চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হল না। শেষমেশ চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল, আপা, দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে। কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছাড়খাড় করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মিটালেও পারতি। আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড়াপা। চিত্রার মাথা নত হয়ে এল। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চক্ষুদ্বয় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দেইনি তোমায়, কেবল হাত ঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা। আমি তবুও দোয়া করি, তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রার মনে কেমন খচখচ করল বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যেই নিচ থেকে হইচই ভেসে এল। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুলভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগাল। 7-1। বাহার ভাইয়ের ঘর ফাঁকা। তার অবহেলার বিছানা শূন্য। পড়ার টেবিলে যত্নের বইগুলো নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে শূন্য ঘরটায় তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া দেয়ালে বড় বড় করে লিখা, স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হল।
অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ? চলবে। চোখের অবস্থা খুব খারাপ সত্ত্বেও লিখেছি, কেবল বাচক খুলে রেখে লিখেছি। সুন্দর মন্তব্যের আশাবাদী।